আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পরীক্ষা হয়ে গেল, আশা করি সবাই পরীক্ষা ভালো করেছেন। তো প্রশ্নগুলোর একটু সলিউশন আমি এখানে সবার সাথে আলোচনা করি। আমি পরীক্ষার রেজাল্ট দেখলাম, সবাই মাশাআল্লাহ ভালো করছেন, আর একটু ভালো করলে আরো ভালো হতো। তো ডিটেলসে চলে যাই। প্রথম প্রশ্নটা ছিল এরকম যে হিজামার মাধ্যমে শরীর থেকে কি বের করা হয়। তো এখানে রক্ত দেওয়া আছে, রক্তের সাথে অতিরিক্ত ক্ষতিকর উপাদান টক্সিন। আসলে আমরা তো এইটা রক্তও বের করি, রক্তের টক্সিনও বের করা হয়, মানে অতিরিক্ত অতিরিক্ত যে উপাদানগুলো এবং টক্সিন সবই তো। তার মানে এটার উত্তর হবে উপরের সবগুলো। এটা হিজামা করিয়ে দ্রুত সুস্থতা পাওয়ার জন্য আরো কি কি করা উচিত? বারবার হিজামা করানো, অভিজ্ঞ ডাক্তারের হাতে হিজামা করানো, হ্যাঁ, ওষুধ সেবন করা। তো এইখানে সবচেয়ে রিলেভেন্ট বা সবচেয়ে পারফেক্ট উত্তর হবে হিজামার পাশাপাশি ডায়েট এবং লাইফস্টাইল মেনে চলা উচিত। কারণ আপনি যদি ডায়েট এবং লাইফস্টাইল না মানেন, তাহলে আসলে বারবার হিজামা করান বা অভিজ্ঞ ডাক্তারের হাতে হিজামা করান, আসলে কোনো কাজ হবে না। হ্যাঁ। তারপরে শরীরে যে কোনো অংশে কাপ বসিয়ে হিজামা করলে সেখানে কি কি ঘটনা ঘটে আমরা মডিউল 2 এটা আলোচনা করছি। যেখানে প্রবাহ বাড়ে, মানে ব্লাড সার্কুলেশন বাড়তেছে, নাইট্রিক অক্সাইড রিলিজ হচ্ছে এবং রক্তও তো বের হচ্ছে। তার মানে এটার উত্তর হবে উপরে সবগুলো। হিজামার 3টা স্তর আমরা পড়ছি। 3টা স্তর খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে উপরটা হচ্ছে এপিডার্মিস, তার নিচে ডার্মিস, তার নিচে হাইপোডার্মিস। হিজামাতে আমরা জাস্ট এপিডার্মিসটা স্ক্র্যাচ করি, হ্যাঁ। আর এর নিচে এপিডার্মিসের বাদে যেগুলা আছে, সেটা হাইপোডার্মিস হোক, হাইপোডার্মিসের আরেক নাম সাবকিউটানাস টিস্যু, দ্বিতীয় স্তরে ডার্মিস হোক, হ্যাঁ, এগুলা যদি আমরা স্ক্র্যাচ করি তাহলে রোগীর ক্ষতি হতে পারে। তার মানে এই তিনটাতে রোগীর ক্ষতি হবে। এর উত্তর হবে সবগুলো। নিচের কোনটি হিজামার উপকারিতা? তাহলে এখানে কি কি হয়? এখানে সবগুলো হিজামার উপকারিতা। কোনো অংশে হিজামা করানো হলে সে অংশে রক্ত নালীর ক্ষেত্রে কি ঘটে? আমরা হিজামার উপকারিতার ক্লাসে মোস্ট প্রবাবলি মডিউল 4-এ, মডিউল 3-এ আমরা পড়ছি। হিজামা করা হলে যে আলাদা আলাদা করে রক্তের ক্ষেত্রে কি উপকার ঘটে, রক্ত নালীর ক্ষেত্রে কি উপকার ঘটে। হ্যাঁ, এখানে রক্ত নালী প্রসারিত হয়, কেন প্রসারিত হয়? কারণ নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এখানে উত্তর হবে উভয়টাই। হুম। হিজামা করানো হলে তৎক্ষণাৎ রক্তচাপ, ইনস্ট্যান্টলি রক্তচাপ কিছুটা কমে, ব্যালেন্স হয়। কারণ ওই যে রক্তনালী প্রসারিত হচ্ছে বলে রক্তচাপ কমতেছে। ভুল পয়েন্টে যদি আপনি পারফেক্টলি হিজামা করেন, আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি নিষিদ্ধ পয়েন্ট না, নিষিদ্ধ পয়েন্টে অনেক ক্ষতি হবে। আর ভুল পয়েন্ট হিজামা করলে রোগীর কিন্তু কোনো কিছুই হবে না। হ্যাঁ, দেখেন রোগী মারাও যাবে না, অতিরিক্ত রক্তও বের হবে না, রক্ত স্বল্পতাও ভুগবে না, মানে এখানে উত্তর হবে কোনোটাই না। মেসেজ কাপিং করার সময় আমরা মেসেজ কাপিং এর ক্ষেত্রে কয়েকটা সতর্কতা পড়ছি। আপনি অনেকেই বলছেন যে প্রশ্ন রিপিট হয়েছে, রিপিট হয়েছে। প্রশ্ন রিপিট হয় নাই, একই প্রশ্ন আপনাকে বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় বলা হয়েছে, যাতে করে আপনি ঝড়ে বক মারতে না পারেন। কারণ কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি আহ, আটকে যাবেন। ওই আটকানোর জন্য আমরা মূলত কোশ্চেন করছি। যার মানে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আপনি খুব ইজিলি এটার উত্তর দিতে পারবেন। তো মেসেজ কাপিং করার সময় নিচের কোনটা পরিহার করব আমরা? এখানে অতিরিক্ত সাকশন পরিহার করব, ব্যাস। মেসেজ কাপিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটা? হালকা সাকশন দেওয়া গুরুত্বপূর্ণ, তেল দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আবার চামড়ার ভাঁজ অনুযায়ী মেসেজ করাটা গুরুত্বপূর্ণ। তার মানে উত্তর হবে সবগুলাই। ফায়ার কাপিং কোনটার অন্তর্ভুক্ত? আমরা ক্লাসে বলছি ফায়ার কাপিং এক ধরনের ড্রাই কাপিং, ব্যাস। নিচের কোনটা একাধিক রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? একাধিক রোগীর ক্ষেত্রে, খেয়াল করেন, এক একটা দিয়া বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমরা ইউজ করব। হ্যাঁ, ব্যবহার করতে পারবো, পারবো না কিন্তু না। কাপও ব্যবহার করতে পারবো না, বেড টিস্যুও না, ব্লেডও না। সাকশন গান আমরা জানি এটা ব্যবহার করতে পারবো ইজিলি। ঠিক আছে। নিচের কোনটি এক রোগীর ব্যবহারের পরে ফেলে দিতে হবে? এটা আশা করি সবাই জানা উচিত। হ্যাঁ, হিজামার কাপ একজনকে ব্যবহার করে আমরা ফেলে দেবো। ন্যাড়া মাথায় হিজামা করতে গেলে, আমি এখানে লিখে দিচ্ছি ন্যাড়া মাথা, তাহলে কিন্তু আপনি কোনটি ছাড়াও, তার মানে ইলেকট্রিক সাকশন মেশিন ছাড়াও আমি ন্যাড়া মাথায় হিজামা করতে পারবো, নর্মাল সাকশন গান দিয়ে তো করতে পারি। দেখেন এখানে উত্তর হবে ইলেকট্রিক সাকশন মেশিন। কারণ কাপ ছাড়া হিজামা করা যাবে না, সাকশন গান ছাড়া হবে না, ব্লেড দিয়ে হবে না। ঠিক আছে। একই কাপ দিয়ে একাধিক রোগীর হিজামা করানো হলে তারা বেশটা কি হবে? দেখেন, একই কাপ দিয়ে একাধিক রোগীর হিজামা করবেন, কাপ একটাই, তাহলে এখানে রোগীর ক্ষতি হবে। থেরাপিস্টের তো কিছু হলো না, কিন্তু রোগীর ক্ষতি হবে। তো হিজামার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখানে আপনি মেসেজ কাপিং, ফিক্সড কাপিং যেটাই বলেন, কাউন্সিলিং বা স্ক্র্যাচ করা, এইখানে উত্তর দিতে হলে আমাদেরকে চলে যেতে হবে হাদিস শরীফের দিকে। হাদিসে কি আছে? আহ শেফা বা রোগ মুক্তি 3টা জিনিসের মধ্যে আছে। মধু পান করা, আগুন দিয়ে দাগ দেওয়া, এবং হিজামা থেরাপিস্টের আচর। তাহলে যে আচর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
কোন রোগীর শরীরে একটা পয়েন্টও হিজামা করা যাবে না, একটা পয়েন্টও হিজামা করা যাবে না? দেখেন, হার্টে রিং পরানো ব্যক্তির একটা পয়েন্টও করা যাবে না এরকম না, তার মাথায় করতে পারবো, তার হাঁটুতে করতে পারবো, কোমরে করতে পারবো, শুধু হার্টে করবো না, স্ট্রোকের পেশেন্টও করতে পারবো, তেমন কিছু হবে না। কিন্তু হিমোফিলিয়া রোগী, যার রক্ত জমাট বাঁধে না বা রক্তপাত বন্ধ হয় না, তার হিজামা একবারও করতে পারবো না, একটা কাপড় বসাতে পারবো না। কোন তারিখে হিজামা করানো উত্তম? আমরা জানি আরবি মাসের 17, 19 একুশ, তাহলে এখানে সবগুলা। কারণ সুন্নত তারিখের বাইরে হিজামা করানো আসলে কি বলবো, মানে রোগী যদি হিজামা করাইতে আসে, তো 17, 19 একুশ তো উত্তম, এর বাইরে রোগী আসতেই পারে। আমরা এরকম না যে হিজামা করবো না বা পরের মাসে করতে বলবো, আরো 12 দিন পরে সুন্নত তারিখ তখন আসেন, এরকম না, ওই সময় আমরা হিজামা করে দেবো, কোনো সমস্যা নেই। নিচের কোন অংশে কাপ বসানো উচিত নয়? হ্যাঁ, মডিউল 9-এ আমরা আলোচনা করছি এই বিষয়গুলা, কোথায় কোথায় আপনি কাপ বসাবেন না। হ্যাঁ, হাতের তালু, পায়ের তালু, হাঁটুর তালু, মানে এখানে সবগুলাতে আমরা কাপ বসাবো না। ঠিক আছে। একজন দুর্বল বা বয়স্ক রোগীর ক্ষেত্রে সাকশন কিভাবে দেওয়া উচিত? আমরা জানি যে 3 ধরনের সাকশন, হালকা, মাঝারি, বেশি। তো দুর্বল বা বয়স্ক রোগীর ক্ষেত্রে আমরা হালকা সাকশন হিজামা করব। কোন আসনে রেখে হিজামা করানো হলে রোগী অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে? আমরা জানি 3টা আসন, উপর হয়ে শুয়ে, চিত হয়ে শুয়ে আর বসে। তো বসে হিজামা করাটা নিষেধ, কেন? রোগী অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর উপর হয়ে শোয়া মানে নাক নিচের দিকে দিয়ে, এইভাবে হিজামা করলে ওরা শরীরের পিছন দিক দিয়ে হিজামা করানো সম্ভব। আর সামনের অংশে চিত হয়ে শুয়ে মানে মুখ উপরের দিকে, পেট উপরের দিকে, এটা বলে চিত হয়ে শুয়ে। এইভাবে শুইলে সামনের পুরো অংশে হিজামা করানো সম্ভব, আর পিছনের পুরো অংশে উপর হয়ে শুয়ে। আচ্ছা, কোন অর্গান সামনের দিক দিয়ে তুলনামূলক কাছে? এটা আমরা ক্লাসে আলোচনা করছি মডিউল 6-এ। পেছন দিক থেকে হচ্ছে প্যানক্রিয়াস এবং কিডনি কাছে, লাংস এবং হার্ট মাঝামাঝি, বাকি সবগুলো সামনে দিয়ে কাছে। তাহলে এখানে কি উত্তর হবে? সবগুলা। মানুষ, সুস্থ মানুষ তার কিডনিতে হিজামা করাতে যাচ্ছে, তাহলে কোন অংশে কাপ বসাবো? তো হিজামার কাপ বসানোর মূলনীতি মডিউল 5-এ আপনি দেখবেন 3 নাম্বার নিয়মটা কি, যে যে অর্গানে আমি টার্গেট করবো সেই অর্গানে হিজামা করতে চাইলে এর উপরে চামড়া বরাবর কাপ বসাইতে হবে এবং এর চারদিকে কাপ বসাইতে হবে। তারপরে সুস্থ অর্গানের যে কোনো একদিকে বসাবো, কোন দিকে বসাবো? যেদিক দিয়ে কাছে। আর ওই অর্গানটা অসুস্থ থাকলে দুই দিক থেকে বসাইতে হবে। এখন সুস্থ অর্গান বা সুস্থ মানুষের কিডনি সুস্থ, তার কিডনি হিজামা করতে যাচ্ছে মানে কিডনি যে দিক দিয়ে কাছে, তার মানে কিডনি আমরা জানি পিছন দিক দিয়ে কাছে, তাহলে কিডনি বরাবর পেছনের চামড়ায় আমরা কাপ বসাবো। ব্যাস। কিডনি রোগীর হিজামা করাতে চাইলে দেখেন, তাহলে তার কিডনি বরাবর সামনে পিছনে উভয় দিকে কাপ বসাইতে হবে। এটা জাস্ট মডিউল আমরা পড়াইছি মডিউল 5-এ, কাপ বসানোর মূলনীতি আলোচনা হয়েছে, ওখান থেকে জাস্ট সিম্পল প্রশ্ন এটা। লিভারের অসুস্থতায় তাহলে কি, যেহেতু অর্গানটা অসুস্থ, তাহলে সামনে পিছনে উভয় দিকে। ঠিক আছে, যদি বলতাম যে লিভার সুস্থ, তাহলে তাহলে হয়তো আমরা সামনে কাপ বসাইতাম। কোন অংশে কাপ বসালে তার রোগ যে কোনো রোগীর ক্ষেত্রে উপকার হবে? দেখেন, যে কোনো রোগীর ক্ষেত্রে উপকার মানে কি, এটা তো হাদিস থেকে দলিল নিতে হবে। কপাল, মাথার তালু, কোমর, কোনগুলা? মাথার তালু। হাদিসে 2টা পয়েন্টের কথা আসছে, ঘাড়ের পেছনে যেটা C7, আর আল কাহিল। তাহলে এখানে কি, এই যে দেখেন মাথার পিছনে। নিচের কোন অংশে কাপ বসানো তাহলে যে কোনো রোগীর ক্ষেত্রে উপকারী উপকারী হবে? তাহলে এই যে এটা হবে দুই কাঁধের মাঝে। ঠিক আছে। তো আপনার কাছে মনে হতে পারে যে রিপিট কোশ্চেন, কিন্তু না, এইটা মূলত আপনি বিষয়টা ক্লিয়ার কিনা, কারণ আপনার সারা জীবন এই রোগী আপনার কাছে আসবে, সারা জীবন সুস্থ মানুষ আপনার কাছে হিজামা করাইতে আসবে, অসুস্থরা আসবে। তো অবশ্যই এই 2টা পয়েন্টে আমরা হিজামা করাবো, মাথার তালু এবং কাঁধ। এটা গুরুত্ব বেশি হওয়ার কারণে কোশ্চেনটা 2বার দেওয়া হয়েছে। আল কানুন ফিত্তিব কিতাব অনুযায়ী হিজামা করানো কখন উত্তম? এই এই এখন বলতে পারেন যে এই কিতাব তো আমি আপনাদেরকে পড়াই নাই, কিন্তু এই কিতাবের রেফারেন্স আপনাদের স্লাইডে এবং আপনাদের হচ্ছে যেই আমরা লেকচার শিটটা দিছি ওখানে দেওয়া আছে। ওইটা অনুযায়ী দিনের বেলায় হিজামা করানো উত্তম। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী কোন দিনগুলোতে হিজামা করানো উচিত নয়? এখন এইখানে আলোচনার আগে আমাকে বুঝতে হবে বিষয়টা কি। এমনিতে আমরা যে কোনো দিন হিজামা করাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এমন একটা চিকিৎসা করতেছি যে চিকিৎসা সম্বন্ধে হাদিস শরীফে অনেকগুলা কথা আছে। হ্যাঁ, হাদিস শরীফে কিছু দিনের কথা আছে, তাই না? যেমন আহ বৃহস্পতি, সোম এবং মঙ্গলবার, সোম মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হিজামা করানোর কথা আছে। শুক্র, শনি, রবি এবং বুধবার এই 4 দিন হিজামা করা থেকে বিরত থাকার কথা আছে। যদিও আমরা এই হাদিসকে দুর্বল হিসাবে বিবেচনা, মানে অনেকগুলো কিতাবে আসছে, একটা কিতাবে
তো সেই মানে তিব্বী নববী কিতাবে আসছে যে না এই হাদিসগুলো দুর্বল, সেই জন্য কিন্তু যে কোনো দিন হিজামা করানোটা জায়েজ বা করানো যায়। কিন্তু হাদিস শরীফ যেহেতু এই কথাগুলো আসছে এবং এই হাদিসটা আপনাদের গাইডে আছে, আপনাদের পারা উচিত ছিল এই প্রশ্নের উত্তরটা। তাহলে আমরা আবারও যদি দেখি যে হিজামা করাবো কবে, হিজামা করানো যাবে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন করানো যাবে। করানো যাবে না কোনটা? শুক্র, শনি, রবি, বুধবার। ঠিক আছে? তাহলে এখানে উচিত নয় কোনটা? তাহলে শুক্র, শনি, রবি সবগুলাই, তাহলে সাথে বুধবার, তাহলে এটা উত্তর হবে সবগুলা। আর হাদিস শরীফের অনুযায়ী কোন দিনগুলোকে বাছাই করা উচিত? এই যে সোম, মঙ্গল, বৃহস্পতি, 3টা, সবগুলা। কোন দিনে হিজামা করানো উচিত নয়? তার মানে এখানে কি হবে বলেন? কোন দিন হিজামা করানো উচিত নয়? 4 দিন। কোন কোন 4 দিন? শুক্র, শনি, রবি, বুধ। তাহলে শুক্র, শনি, রবি, বুধের মধ্যে এখানে কি আছে? বুধ, বুধ আছে, বাস ক্লিক করে দিলাম। আশা করি এই জন্য এটা দেওয়া হয়েছে যে এটা আপনার একটা বেসিক কোশ্চেন। আপনি হিজামার একটা পেশায় আছেন, এটা সম্বন্ধে অনেকগুলা কথা হাদিস শরীফে আছে। আপনি মানেন বা না মানেন, আপনি শুক্রবার হিজামা করেন বা শনিবার হিজামা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু হাদিসে এই কথাটা আছে কিনা এটা আপনার জানা উচিত। তাহলে কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ থাকতে হবে যে শুক্র, শনি, রবি এবং বুধবারে হিজামা না করানোর ব্যাপারে কথা আছে। আর কি? সোম, মঙ্গল, বৃহস্পতিবার হিজামা করানোর ব্যাপারে কথা আছে। আচ্ছা, প্রফেশনাল হিজামা করাতে চাইলে আমরা যদি, যে আমার বেড লাগবে, সাকশন গান লাগবে, যে আমার কাপ লাগবে, স্পেশাল চেয়ার না হলেও চলবে, ক্লাসে আলোচনা হয়েছে। এই যে আমরা স্ক্র্যাচ ব্যবহার করতে আমরা কোনটি ব্যবহার করব না, আমরা নর্মাল ব্লেড দিয়েও করতে পারবো, সার্জিক্যাল ব্লেড দিয়েও করতে পারবো, কিন্তু কলম দিয়ে হিজামা করবো না। বাস। হিজামা করানোর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো কোনটা, মাথায় হিজামা করানোর ক্ষেত্রে বড় সাইজের কাপ আমরা ব্যবহার করবো না। এখানে উত্তর হবে সবগুলাই, তাই না? 3টার বেশি কাপ একত্রে বসানো না বসানো, উত্তর হবে সবগুলাই। আমাদের রক্তে, এটা আপনাদের স্লাইডে আলোচনা আছিল, আপনাদের হচ্ছে গাইডে আছে, যে পিডিএফটা দিছি। আমাদের রক্তে কোলেস্টেরল পরিমাণ থাকে, হ্যাঁ, মানে টোটাল কোলেস্টেরল থাকে, এখানে ট্রাইগ্লিসারাইড থাকে, এলডিএল থাকে, এইচডিএল থাকে। এইচডিএলটা বেশি থাকা ভালো, বাকি সবগুলা কম থাকতে হবে। ট্রাইগ্লিসারাইড, এলডিএল, টোটাল কোলেস্টেরল এগুলো কম থাকতে হবে, শুধু হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটা বেশি থাকলে ভালো। ঠিক আছে? নাইট্রিক অক্সাইড এনজাইম তৈরির এনজাইম নয় কোনটা? হ্যাঁ, আমরা যদি দেখি যে আমরা নাইট্রিক অক্সাইড থিওরি আপনাদেরকে পড়াইছি, নাইট্রিক অক্সাইড থিওরিতে আমরা গুরুত্বপূর্ণ 3টা এনজাইম দেখছি নাইট্রিক অক্সাইড তৈরির: নিউরোনাল, তারপরে এন্ডোথেলিয়াল, আর হচ্ছে ইনডিউসিবল। তাহলে এপিথেলিয়ালটা এনজাইম নয়। শেষ। হিজামা হিজামা এমন ভাবে কাজ করে যে এর সাথে কিডনির অনেক মিল, এর নিয়ে অনেকগুলো আর্টিকেল আছে। ঠিক আছে? কিডনির কাজের সাথে হিজামার কাজের মিল পাওয়া যায়। কিডনি যেমন আমাদের রক্তকে ছেঁকে টক্সিন বের করে দেয়, হিজামার মাধ্যমে একই একই মোটামুটি কাছাকাছি কাজ হয়। খাবারের ক্ষেত্রে কোন সতর্কতাটা ভুল? আমরা আগে আলোচনা করে নিই। খাবারের ক্ষেত্রে হলো আমরা অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় হিজামা করাবো না, এটা আমরা জানি। ভরা পেটে হিজামা করাবো না, এটাও জানি। ক্ষুধার্ত অবস্থায় করতে হবে, মানে অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় না, পেট খালি থাকা অবস্থায়। তাহলে এখানে ভুল কোনটা? কোন স্টেটমেন্টটা ভুল? এইটাও ঘুরিয়ে ঘুরিয়ে পিছিয়ে অনেক কষ্ট করে এই উত্তরটা প্রশ্ন করা মানে মানে পেছানো প্রশ্ন করছে, কারণ এই মূল নীতি যাতে আপনার সবসময় মাথায় থাকে। দেখেন, অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় হিজামা করানো এটা ভুল, ভরা পেটে হিজামা না করানো এটা শুদ্ধ, খালি পেটে হিজামা করানো এটাও শুদ্ধ, খাওয়ার পর পরে হিজামা না করানো, এই 3টা কথাই শুদ্ধ। তাহলে ভুল কোনটা? অতিরিক্ত ক্ষুধার্ত অবস্থায় হিজামা করানো, এই কথাটা ভুল। তো ড্রাই কাপিং দিয়ে কি হয়? দেখেন, ড্রাই কাপিং এ আমাদের রক্ত চলাচল বাড়ায়, মাসপাজম দূর করে। হ্যাঁ, এখন রক্তের দূষিত উপাদান শরীর থেকে বের করে দিতে চাইলে আপনাকে তো স্ক্র্যাচ করতে হবে। ড্রাই কাপিং এ স্ক্র্যাচ করা হয় না, তাহলে এটা ভুল, এটা উপকার নয়। হিজামার স্ক্র্যাচের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যারা প্র্যাকটিক্যাল ক্লাসে আসছেন দেখবেন যে আলোচনা করছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি গভীরভাবে স্ক্র্যাচ করবেন না। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্র্যাচ গভীর করা যাবে না। কোন লক্ষণ দেখে বুঝবো যে হিজামা করা শেষ? হ্যাঁ, আমরা জানি স্ক্র্যাচ করলে প্রথমে রক্ত আসে, এরপরে প্লাজমা, এরপরে রক্তটা জমাট বেঁধে যায়, এরপরে আবার রক্ত আসতে পারে অথবা প্লাজমা আসতে পারে। প্লাজমা আসা পর্যন্ত আমরা ওয়েট করব। প্রথমেই প্লাজমা আসছে মানে আপনি হালকা স্ক্র্যাচ করছেন, আপনার স্ক্র্যাচ হয় নাই। তার মানে প্রথমে রক্ত বের হবে, এরপরে প্লাজমা আসবে। হুম, রক্ত বের হয়ে কাপ ভরে যাবে, কোনো সমস্যা নাই। কাপ যদিও বাংলাদেশে ভরে না, আপনি চেঞ্জ করে ক্লিন করে আবার কাপ বসাবেন, প্লাজমা আসা পর্যন্ত ওয়েট করবেন। হিজামার পর চামড়ার অংশে কোনটি দেওয়া শুদ্ধ? সবগুলো দিতে পারি আমরা, আলোচনা করা হয়েছে।
মুখের ক্ষেত্রে আমরা মধুটাকে প্রেফার করি। হিজামা করানোর পর রোগীর শরীরে কোন পরিবর্তনটা স্বাভাবিক? সবগুলাই স্বাভাবিক, ক্লাসে আলোচনা হয়েছে এগুলা। মহিলা রোগীর ক্ষেত্রে, মহিলা রোগী, হ্যাঁ, কখন সে হিজামা করাবে না, এই এই তিনটাতেই নিষেধ। নিচের কোন কোন মহিলা রোগীর হিজামা করানো সাধারণত উপকারী, কোন অবস্থায় উপকারী? দেখেন, মেনোপজ অবস্থায় উপকারী, কারণ আমরা আপনাদের সাইডে, আপনাদের স্লাইডে, এই যে আমার গাইডে দেওয়া আছে যে মহিলা রোগীদের এবং থেরাপিস্টদের তিনটা অবস্থা: পিরিয়ড চলাকালীন, গর্ভকালীন, মেনোপজ অবস্থায়, গর্ভের ঠিক পরে বা কয়েকদিন পরে, এরকম বিভিন্ন অবস্থায় আর্টিকেল দেওয়া আছে, ওখানে just দেখে নেবেন আপনার বিষয়গুলো। মহিলা থেরাপিস্ট, সে কিন্তু থেরাপিস্ট, সে ডাক্তার, সে মোটামুটি গর্ভাবস্থায় করবে না, পিরিয়ড চলাকালীন করবে না, প্রসবের পরপরও করবে না। কেন করবে না? প্রসবের পর বলতে তার শরীরটা দুর্বল থাকে, আরো দুর্বল হতে পারে। গর্ভাবস্থায় তো করবে না, শরীর আরো দুর্বল হতে পারে। জিনজাত বন্ধুদের আশঙ্কা থাকে, পিরিয়ড চলাকালীন একই একই অবস্থা। এই জন্য আমরা উপরে সবগুলা মানে বিরত থাকা উচিত। ও হিজামা করলে যে একদম অনেক কিছু হয়ে যাবে তা না, এখানে মানে জাস্ট আইডিয়াল প্র্যাকটিস হবে এটা। রোগীর হিজামা করানোর ক্ষেত্রে কোন অবস্থাটি ঝুঁকিপূর্ণ? দেখেন, ঝুঁকিপূর্ণ এই অবস্থায় আপনি হিজামা করলে, তো রোগীর হিজামা করানোর ক্ষেত্রে এই সবগুলাই ঝুঁকিপূর্ণ। হার্টের রিং বাড়ানোর ক্ষেত্রে আমরা আহ কোন ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে? হার্টের রিং বাড়ানো ব্যক্তির হিজামা করানো, তাহলে তার কোথায় কাপ বসানো ক্ষতিকর? এদের মাথায় কাপ বসাতে কোনো সমস্যা নাই, হাঁটুতে কোনো সমস্যা নাই। এদের আমরা বুকে হিজামা করানো করলে ক্ষতি হতে পারে, কারণ বুকে হার্ট থাকে। এরম অবস্থায় হিজামা করানোর বিষয়ে নিজের কোন কথাটা ভুল? এরম অবস্থায় হিজামা করানো যায়, খুবই সত্য কথা। একান্ত প্রয়োজন ছাড়া এরম অবস্থায় হিজামা করানো অনুচিত, এটা সত্য কথা। এরম অবস্থায় হিজামা করানো যায় না, এটা ভুল, হিজামা করা যায়। ঠিক আছে। রোজাদারের হিজামা করানোর ক্ষেত্রে কোন কথাটা সঠিক? সঠিক কোনটা? দুর্বলতার আশঙ্কা থাকলে হিজামা করানো উচিত নয়, এটা সঠিক। রোজা অবস্থায় হিজামা করানো নিষেধ না, এটা সঠিক না। ফরজ রোজা চলাকালীন হিজামা করানো নিষেধ না, এটাও নিষেধ না। তাহলে এটা প্রথমটা উত্তর হবে। আর জাদুগ্রস্ত ব্যক্তির হিজামা করানোর ক্ষেত্রে কোন কথাটা ভুল নয়। এখন আমরা ক্লাসে আলোচনা করছি যে জাদুগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে শুরুতে আপনার জাদুর চিকিৎসা করলে উত্তম, সেটা রুকিয়া হতে পারে বা যার যেটা সুবিধা। তো শুরুতে হিজামা করি এরপর রুকিয়া করানো, এটা আমরা ক্লাসে বলি না, এটা বলবো। তাহলে আগে জাদু কাটানোর জন্য রুকিয়া, এরপর হিজামা করানো, এটা হলো সত্য, এটা সত্য কথা, এটা শুদ্ধ। এটা করবো আমরা, মাথায় হিজামা করাবো। মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে আপনি সহজে মূল কনসেপ্ট ধরতে পারেন। ঠিক আছে। কোন কথাটা ভুল নয় মানে এটা কোনটা সঠিক। আজকে একজন রোগীর পিঠে হিজামা করানো হলো, কতদিন পর তিনি তার মাথায় হিজামা করতে পারবেন? এটা সুস্থ থাকলে যে কোনো সময় করতে পারবেন। আর কোনো অংশে হিজামা করানোর ন্যূনতম কতদিন পর? ন্যূনতম আমরা বলছি 14 দিন পর, একই জায়গায় আবার হিজামা করানোর ক্ষেত্রে। ঠিক আছে। এগুলা বেসিক আলোচনা ক্লাসে হয়েছে। এক সেশনের রোগীর শরীরে কতটুকু কাপ বসানো যাবে, হ্যাঁ। এখন এটা আসলে নির্দিষ্ট বলা যায় না, তার যদি অন্যান্য প্যারামিটার বলতে তার রোগীর প্রস্তুতির ক্লাসটা দেখবেন আপনার মডিউল 8-এ, তাহলে আপনার যে কোনো সংখ্যক কাপ বসানো যাবে। হিজামা থেরাপিস্টের ক্ষেত্রে কোন সতর্কতাটা সবচেয়ে বেশি জরুরি? দেখেন, হিজামা থেরাপিস্টের ক্ষেত্রে অবশ্যই গ্লাভস বেশি জরুরি, কারণ হলো হাত দিয়ে আমি রোগীর শরীর ধরতেছি, রক্ত বেরোচ্ছে, এই জন্য এটা সবগুলাই জরুরি। সবচেয়ে বেশি হলো গ্লাভস। এই প্রশ্নটা অনেক ভাবে আমি ঘুরায় পেঁচায় দিছি যে পুরুষ থেরাপিস্ট কোন মহিলার হিজামা করতে পারবে বা পারবে না? শুধুমাত্র নিজ স্ত্রীর হিজামা করবে আর কারো হিজামা করতে পারবে না। তাইলে এই প্রশ্নের উত্তর কি? কোন মহিলার হিজামা করতে পারবেন না? তাইলে এখানে মায়েরও করতে পারবে না, আপন খালা, আপন বোন, আপন শাশুড়ি, ফুফু, কারোরই করতে পারবে না। উত্তর হবে উপরের সব। আর নিজ পরিবারের কোন ব্যক্তির হিজামা একজন পুরুষ থেরাপিস্ট করতে পারবে? স্ত্রীর করতে পারবে, বাকিদের তো হিজামা করতে পারবে না। কোন অংশে হিজামা করানো ঝুঁকিপূর্ণ? সবগুলাই ঝুঁকিপূর্ণ। মডিউল 9 আলোচনা হয়েছে। ডায়াবেটিস রোগীদের আমরা কোন অংশে হিজামা করানো উচিত নয়? ডায়াবেটিস রোগী তার এখানে মোটা চামড়া কোথায় বলেন তো? মোটা চামড়া পায়ের গোড়ালিতে। ঠিক আছে। রোগীর হিজামা না করিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো উচিত কোন রোগীকে? সবাইকে। রোগ ব্যথা যখন বেড়ে যায় তখন আমরা হিজামা করবো না। দুইটা কথা মাথায় রাখবো, যে আমি ডাক্তার না, সবাই আমার রোগী না।
হিজামা চলাকালীন মাথা ঘোরানো বা মাথায় চক্কর আসে মোটামুটি এই সবগুলোর কারণে। নিচের কোন পদ্ধতি অবলম্বন করলে রোগী হিজামা চলাকালীন মাথা ঘোরানো এবং মাথা চক্কর আসা পরিহার করা যাবে? আর মাথা চক্কর আসবে না আমরা যদি শুয়ে হিজামা করাই। ফোসকা কেন পড়ে এটা আলোচনা হয়েছে ক্লাসে, সবগুলাই ফোসকা পড়লে সবগুলাই করে দেবো আমরা। ফোসকা যাতে না পড়ে জন্য কি করানো উচিত? বসায় অল্প সাকশন, এখানে সবগুলাই। এখানে তিনটা প্রশ্ন কেন দিয়েছে ফোসকা থেকে? ফোসকা কারণ হলো এটা খুব বেশি কমন একটা প্রবলেম আমাদের। হিজামার স্থান থেকে রক্ত বের হওয়ার কারণ, রোগীর কিছু রোগের কারণে কম স্ট্রেচ রক্ত আসতে পারে, ব্লাডের ধার কম থাকলে বা সঠিক স্ট্রেচ না করলে, সবগুলাই কারণ। কিছু রোগের কারণে যদি রক্ত কম বেরোলো, রোগীর কিছু রোগের কারণে কম বেরোলে করণীয় কি? আবার স্ক্র্যাচ করবেন, স্ক্র্যাচ না করবেন, সাকশন বেশি দেবেন। তো রক্ত দুই কারণে বের হতে পারে, একটা একটা হচ্ছে আমার সমস্যার কারণে, একটা হচ্ছে রোগীর সমস্যার কারণে। আমার সমস্যার কারণে যদি রক্ত কম বের হয় সেক্ষেত্রে আবার স্ক্র্যাচ করবো। তো রোগীর কোনো রোগের কারণে বা সমস্যার কারণে রক্ত কম বের হলে আর স্ক্র্যাচ করব না। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি। সার্ভাইকাল ভার্টিব্রা সাতটা ক্লাসে আলোচনা হয়েছে, খুবই সিম্পল কোয়েশ্চেন। শূন্য পয়েন্টের সাথে সার্ভাইকালের কত নম্বরের সম্পর্ক? 7 নম্বরের, C7 আমরা যে শূন্য পয়েন্ট। থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। T7 এবং এর দুই পাশে দুটো শূন্য পয়েন্ট আছে। ব্যাস। কিডনিতে কাপ বসাতে দিলে T12 এর দুই পাশে। থোরাসিক ভার্টিব্রা কোনটা বের করতে হবে? 12 নম্বর। লাম্বার ভার্টিব্রা 5টা। কোন ক্ষেত্রে হার্টে কাপ বসানো জরুরি? এটা আমরা অলরেডি ক্লাসে পড়তে সবগুলো, এটা একদম ইজি কোশ্চেন। কোন রোগীর হার্টে জমা করানো উচিত নয়? হার্টে রিং থাকলে আমরা এদের হার্টে জমা করাবো না। সুস্থ ব্যক্তি, তাহলে কোথায় কাপ বসাবেন? সুস্থ ব্যক্তির হার্ট ডিটক্স যে কোনো একদিকে বসালে হবে, কারণ হার্ট মাঝামাঝি থাকে। হার্ট অসুস্থ এরকম ব্যক্তির হার্ট ডিটক্স, যে কোনো অর্গান যদি অসুস্থ থাকে তাহলে উভয় দিকে কাপ বসাবো আমরা। ক্লাসে মডিউল 5-এ কাপ বসানোর মূলনীতিতে আলোচনা হয়েছে ওটা। নিচের কোন রোগের ক্ষেত্রে ফুসফুস ডিটক্স করা জরুরি? লাংস ডিটক্স, এজমা, হার্টের রোগ, অ্যালার্জি, সবগুলাই, তাই না? সবগুলাই। সুস্থ ব্যক্তির ফুসফুস ডিটক্সের ক্ষেত্রে কোথায় কাপ বস? সুস্থ ব্যক্তি দেখেন যে কোনো একদিকে বসালে হবে, কারণ এই ফুসফুস মাঝামাঝি। ফুসফুস অসুস্থ এরকম ব্যক্তির ফুসফুস ডিটক্সের ক্ষেত্রে কাপ কোথায় বসাবো? অসুস্থ, উভয় দিকে। এই যে উভয় দিকে একদিকে, এগুলা কেন পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করছি? কারণ এই রোগী আপনি সারা জীবন পাবেন, প্রচুর পাবেন। এখানে মূলনীতি, আপনি মডিউল 5-এর মূলনীতি ভালো করে পড়েন, এগুলা ক্লিয়ার হয়ে যাবেন। কিডনির অসুস্থতার লক্ষণ হলে সবগুলাই হয়, আমরা কিডনির ক্লাসে পড়ছি এটা, হ্যাঁ। কিডনির কাজ কি? কিডনির কাজ মূত্র তৈরি, রক্ত রোধে সহায়তা করা, রক্ত পরিশোধন। পরিপাকটা কিডনির কাজ না, এই জন্য এটা হবে এটার উত্তর। সুস্থ ব্যক্তির লিভার ডিটক্স সামনের দিকে বসাতে হবে, কারণ লিভার সামনের দিক থেকে কাজ। কোলেস্টেরল সমস্যায় লিভারে কাপ বসাতে হবে, কারণ লিভারের কাজ কোলেস্টেরল তৈরি করা, প্রসেস করা। ঠিক আছে। রক্ত পরিশোধন কোন অর্গান করে? সবগুলাই করে, সবগুলো কাজ যদি আমরা দেখি, কিডনি, লিভার, স্প্লিন সবাই রক্ত পরিশোধন করে। চর্মরোগের ক্ষেত্রে আমরা এইখানে একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, কারণ হলো চর্ম, এটা ক্লাসে আলোচনা হয়েছিল, লিভার ডিটক্স করতে হবে, ইন্টেস্টাইন স্প্লিন ডিটক্স করতে হবে, কারণ এতে করে আমাদের ইমিউন সেল গুলা, মানে ইমিউন সিস্টেম স্ট্রং হবে। চর্মরোগের কারণ কি? ওই ওই নির্দিষ্ট এরিয়া ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে, তাহলে সবগুলো অর্গান এখানে আমি জমা করবো। ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 4টা অর্গান আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লিভার, থাইমাস, স্প্লিন এবং ইন্টেস্টাইন। মানুষের পিঠের দিকে 12 নম্বর থোরাসিক ভার্টিব্রার দুই পাশে কিডনি থাকে, খুবই সহজ কোশ্চেন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ওভারি থেকে আসে মহিলাদের। হজমের সাথে কোন অর্গান জড়িত? লিভার, পাকস্থলী, প্যানক্রিয়াস, সবগুলাই। হজমের সাথে মেনলি 4টা অর্গান জড়িত সাথে, এবং ইন্টেস্টাইনে হজমটা হয়। লিভার পিত্ত রস পাঠায়, পাকস্থলী হচ্ছে হজমের জন্য রেডি করে দেয়, প্যানক্রিয়াস থেকে এনজাইম আসে, আর ইন্টেস্টাইনে কাজটা হয়। এই জন্য হজম প্রবলেম হলে এই 4টা অর্গানে আমরা এই জমা করা করবো। গ্যাস্ট্রিক জনিত সমস্যা হলে কোন অর্গানে কাপ বসাতে হবে? সিম্পল, পাকস্থলী। ঠিক আছে। কোন অর্গান পিত্ত রস তৈরি করে? খুবই কোশ্চেন, সহজ কোশ্চেন। লিভার তৈরি করে, গল ব্লাডারে জমা রাখে, গল ব্লাডার তৈরি করে না। আর হাড়ের সমস্যায় আমাদের কিডনি এবং লিভার উভয়টাতে কাপ বসাইতে হবে, আমার এদের কাজে পড়ছে যেটা ভিটামিন ডি কে প্রসেস করে, অ্যাক্টিভ করে। হিজামা করানোর সময় কাপ ঘোলাটে হয়ে যায়। তো সবগুলোর উত্তর প্র্যাকটিক্যাল আলোচনা হয়েছে।
সেক্ষেত্রে রোগীকে বলতে হবে বেশি বেশি পানি খাবেন। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এমনি সাধারণ মহিলাদের পিরিয়ড চলাকালীন জামা করা নিষেধ, কিন্তু যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এবং উনি সন্তান নিতে যাচ্ছেন, অর্থাৎ তার হচ্ছে ওভুলেশন হচ্ছে না, সেক্ষেত্রে তার পিরিয়ড শুরুর দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যে আমরা এই জামা করাই ফেলবো। কোন রোগের জন্য কোমরে কাপ বসানো উপকারী? হ্যাঁ, কিডনি রোগের জন্য কোমরে কাপ বসাতে হবে, কারণ কিডনির সাথে কোমর জড়িত। যৌন রোগের জন্য কোমরে, মাসিক সমস্যা মানে নাভির নিচের যে কোনো সমস্যা আমরা কোমরে কাপ বসাবো। তাহলে এখানে উত্তর হবে সবগুলা। তো এই ছিল কোশ্চেন এবং এর উত্তর। আশা করি আপনাদের ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয় নাই এখনো, আপনারা একটু কষ্ট করে যদি ইয়েটা দেখেন, একটু কি বলে এটাকে, আহ ক্লাসের ভিডিওগুলো একটু দেখবেন, এবং সাথে সাথে ক্লাস নোট যেগুলো আমরা শেয়ার করছি ওগুলো একটু দেখবেন, তাহলে আপনি আশা করি এটা ক্লিয়ার হতে পারবেন, আরো বেশি ক্লিয়ার হবেন। তখন আপনার এই যে কোশ্চেন গুলো অ্যাসাইনমেন্টের জন্য আমার কিছু কোশ্চেন রেডি আছে, সুযোগ পেলে দিব, আপাতত দিব দিচ্ছি না আর। এই জন্য আমরা সিম্পল ক্লাস নিলাম, প্রশ্ন নিলাম, পরীক্ষা। তো আগে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হন, তাহলে আপনি পরের কোশ্চেন গুলো পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল কোশ্চেন এবং উত্তর। তো সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।